দরজা খুলুন। আমি কোথায়? আমাকে কোথায় আটকে রেখেছেন? এমন সময় বাইরে থেকে কারো গলার আওয়াজ পাওয়া গেল। কেউ গভীর স্বরে বলল, ভয় নেই, তোমাকে কোথাও আটকে রাখা হয়নি। তাহলে তাহলে এটা কোন জায়গা? আমার মেয়ে কোথায়? তোমার মেয়েও ঠিক জায়গায় আছে, সময় এলে তুমি তাকে দেখতে পাবে। এটা কোন জায়গা? আমি আমার বাড়ি থেকে এখানে কিভাবে এলাম? তোমার বাড়ি আর নেই, যুদ্ধে ধ্বংস হয়ে গেছে তোমার বাড়ি। তোমাকে তাই আনা হয়েছে এখানে। সময় হলে ঠিক এই ঘর থেকে তুমি বেরোবে। নমস্কার, আমরা গপ্প জুজু। এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কি দরকার বলুন তো? জানি আপনারা বলবেন প্রেম, ভালোবাসা, মানবিকতা, সহযোগিতা, এইসব ঠিকই। এগুলো আছে বলেই এখনো এই পৃথিবীটা চলছে। কিন্তু যুদ্ধ, সেও তো রয়েছে, আর খুব প্রকটভাবেই রয়েছে। আচ্ছা, আমরা যারা সাধারণ মানুষ, খুব সাদাসিধে ভাবে জীবনটাকে কাটাতে চাই, তারা কি এই রক্তারক্তি, এই হাহাকার, যুদ্ধ বিধ্বস্ত মানুষের এই অসহায়তা দেখতে চাই? আমাদের কথা ছেড়ে দিন, একবার ওই শিশুগুলোর কথা ভাবুন তো। সদ্য মা হারা শিশুটি, কিংবা যে শিশু এই হিংসার বলি, তাদের কি দোষ? ছায়ার আড়ালে তারা কোথায় তলিয়ে যায় সে খবর কে রাখে বলুন? আজ গপ্পজুজু অরিজিনালসে লেখিকা পৌলমী ঘোষের কলমে ছায়ার আড়ালে গল্প। তাহলে শুনতে থাকুন। আনিয়া ঘুম ভেঙে উঠে বসল, কিন্তু জায়গাটা একদমই চেনা লাগলো না তার। বাপরে, কি অন্ধকার! নিজের মনেই স্বগতোক্তি করল আনিয়া। তারপর এদিক ওদিক চেয়ে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে। জায়গাটা সত্যি অন্ধকার, শুধু বোধহয় দূরে কোথাও কোনো আলো জ্বলছে। তাই সেটার একটা আবঝা আবঝা আলো, কিন্তু ঠিক আলো নয়, এরকম একটা ভাব এসে পড়েছে দেওয়ালগুলোতে। কোথায় আমি? এটা তো আমার ঘর নয়। নিজের মনে বলল ও। চারপাশে কাউকে ঠিক দেখতে পাচ্ছে না। মনে করার চেষ্টা করলো সে এখানে ঘুমাচ্ছে কেন, কিন্তু কিছুতেই মনে পড়ল না তার। আস্তে আস্তে তার ভয় লাগতে শুরু করলো। ওর মা কোথায়? এটা কোন জায়গা? বাইরে কেমন একটা গুম গুম শব্দ হচ্ছে। শব্দের সাথে সাথে তার শরীর কেঁপে উঠেছে ভয়ে। আতঙ্ক আস্তে আস্তে তার মনের মধ্যে জাঁকিয়ে বসছে। মা, মা, ডাক দিল সে। যতদূর মনে পড়ছে, মা তাকে দুপুরবেলায় খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেটা তো তার ঘরেই। তাহলে এরকম একটা অদ্ভুত জায়গায় তার ঘুম ভাঙল কি করে? আনিয়া উঠে বসলো আস্তে আস্তে। তারপর চারিদিকটা আরো একবার ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে, কিন্তু না, চিনতে পারল না। ওই আবঝা অন্ধকারেই হাতড়ে হাতড়ে এগোতে থাকলো ও। বাইরে সেই গুম গুম আওয়াজটা হয়ে যাচ্ছে। কিসের আওয়াজ এটা? এরকম অদ্ভুত আওয়াজ তো কোনো দিন শোনেনিও। আনিয়া খেয়াল করল না। সে এগোনোর সাথে সাথে ঠিক তারই পিছনে ঘুরছে আরো কিছু ছায়া। সে ছায়াগুলো যেন কোনো মানুষের নয়, যেন তাদের কোনো অবয়ব নেই, রক্ত মাংস নেই। তারা শুধুই
ছায়া। আনিয়া মাঝে মাঝে ডাকছিল, কিন্তু মা তো দূরের কথা, কারোর কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। হাঁটতে হাঁটতে অন্ধকার ভাবটা চোখে সয়ে এসেছে, আর তাতেই ও দেখতে পাচ্ছে অনেকটাই সে এগিয়েছে, কিন্তু ঘরটা যেন শেষ হয়নি। ও ভয় পাচ্ছে ভীষণ। এই 10 বছর বয়সের মধ্যে কোনো দিনও সে একা থাকেনি। বাবা মারা গেছে তার 3 বছর বয়সে। কেমন ভাবে সে জানে না। তার জীবনে ধ্যান জ্ঞান বলতে সব কিছুই মা। মা কোথায় গেল এখন তাকে ছেড়ে? আর এটা সে কোথায়? তবে কি সে কোনো ভয়ের স্বপ্ন দেখছে? মা বলে দৌড়ালো সেই দিকে আনিয়া, কিন্তু কাছে গিয়ে থমকে গেল। মা নয়, খুব ছোটখাটো কেউ একজন, তার মতো বা তার থেকেও ছোট কেউ। পুরোটা সাদা চাদর মুড়ি দিয়ে বসে আছে। তার হাত পা মুখ কিছুই দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে উপুর হয়ে বসে আছে। তুমি কে? এই যে শুনছো, তুমি কে? আনিয়া ডাকলো, সাড়া দিল না সামনের মূর্তি। শুধু যেন একটা ঘর ঘর আওয়াজ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। আনিয়া ভাবল হয়তো শুনতে পাচ্ছে না সামনের জন। গায়ে হাত দিয়ে কি ডাকবে একবার? মূর্তিটাকে একবার স্পর্শ করে ডাকলো আনিয়া। শোনো না। মূর্তিটা একটু নড়ে চড়ে উঠল, আর তারপর কি একটা বলতে লাগলো। আনিয়া বুঝতে পারছে না সামনের জন কি বলছে। কানটা সামনে নিয়ে যেতে বুঝতে পারলো মূর্তিটা বলছে, লাগছে, আমায় ছুঁয়ো না, লাগছে। ও অবাক হয়ে গেল। কোন বাচ্চারই গলা, কিন্তু লাগছে কেন? ও এবারে ভাবল একটু কাপড়টা সরিয়ে মুখ দেখবে ও। আনিয়া এখনো খেয়াল করেনি ওর পেছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়া। সামনের জনের কাপড় সরিয়ে মুখটা দেখার চেষ্টা করতে গেল, আর ঠিক সেই সময় পেছন থেকে কে যেন হাত রাখলো তার কাঁধে। ঘুরে তাকাতেই ভীষণ চমকে উঠল আনিয়া। কেউ আছেন? শুনছেন? কেউ কি আছেন? মারিয়াম ডেকেই চলেছে বন্ধ ঘরটার ভেতর থেকে। যতদূর বুঝেছে এটা ঘরই, একটা দরজা মতন আছে। এই ঘরটা এখানে কিভাবে এলো সে? যতদূর মনে পড়ছে, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেরও চোখটা লেগে গিয়েছিল তার, আর তারপর ঘুম ভাঙতেই সে নিজেকে আবিষ্কার করেছে এখানে। তার মেয়েও তার কাছে নেই, এটা তার ঘরও নয়। তাহলে তাহলে কি? শুনছেন? আমার মেয়ে কোথায়? আনিয়া, আমার মেয়ের নাম আনিয়া। সে কোথায়? আমাকে কোথায় রেখেছেন? কেউ কি আছেন? দরজা খুলুন একবার, দরজা খুলুন। কিন্তু ব্যর্থ তার প্রচেষ্টা, কেউ সাড়া দেয় না। এতক্ষণে সে নিজের দিকে তাকাবার বা নিজেকে খেয়াল করার সময় পায়নি। এখন নিজেকে খেয়াল করে চমকে গেল। আবার আবার এরকম ভাবে, তাহলে কি সেই ঘটনা, সেই অন্ধকার দিনগুলোর পুনরাবৃত্তি ঘটবে আবার? কান্না পেয়ে গেল তার। তারপর মরিয়া হয়ে চেঁচাতে লাগলো, খুলুন, দরজা খুলুন। আমি কোথায়? আমাকে কোথায় আটকে রেখেছেন? এমন সময় বাইরে থেকে কারো গলার আওয়াজ পাওয়া গেল। কেউ গভীর স্বরে বলল,
ভয় নেই, তোমাকে কোথাও আটকে রাখা হয়নি। তাহলে তাহলে এটা কোন জায়গা? আমার মেয়ে কোথায়? তোমার মেয়েও ঠিক জায়গায় আছে, সময় এলে তুমি তাকে দেখতে পাবে। এটা কোন জায়গা? আমি আমার বাড়ি থেকে এখানে কিভাবে এলাম? তোমার বাড়ি আর নেই, যুদ্ধে ধ্বংস হয়ে গেছে তোমার বাড়ি। তোমাকে তাই আনা হয়েছে এখানে। সময় হলে ঠিক এই ঘর থেকে তুমি বেরোবে। যুদ্ধ? যুদ্ধ কি? আনিয়া বড় বড় চোখ করে তাকায় মহিলার দিকে। এই মহিলাই তাকে পেছন দিক থেকে এসে ডেকেছিল, ঠিক তার মায়ের মতন পোশাক পরা। এই মহিলাকে দেখে প্রথমে আঁতকে উঠেছিল ঠিকই, কিন্তু পরে ভরসা পেয়েছে কেমন। আসলে আঁতকে উঠেছিল অন্য একটা কারণে। মহিলা যখন তাকে ডাকলো, সে পিছন ঘুরে দেখেছিল, আর কেউ তখনই ঠিক এক মুহূর্তের জন্য যেন মনে হয়েছিল মহিলার পেছনে দাঁড়িয়ে আছে অনেকগুলো কালো কালো ছায়া। সে চাইতেই হঠাৎ করে সরে গেল। তুমি এখানে কি করছো? চলো, তোমাকে তোমার জায়গায় নিয়ে যাই। আমার জায়গা? আমার জায়গা কোথায়? এটা তো আমার বাড়ি নয়। আর ওই যে ও কে? বলে হাত ঘুরিয়ে সাদা চাদর জড়ানো মূর্তিটাকে দেখাতে গিয়ে অবাক হয়ে গেল ও। কোথায় সে? কেউ তো বসে নেই, এক্ষুনি তো ছিল। কোথায় গেল এরই মধ্যে? না, এটা তোমার বাড়ি নয়, কিন্তু এখন এখানেই তোমায় থাকতে হবে। কেন? আমি এখানে থাকবো কেন? আর মা কোথায় আমার? তোমার মাও আছে। ঠিক 3 দিন পরে তোমার মায়ের সাথে তোমার দেখা হবে। 3 দিন কেন? 3 দিন পরে কেন? তোমার মা যেখানে আছে সেখান থেকে এখানে আসতে 3 দিন লাগবে, সেই জন্য। আমায় বাড়ি নিয়ে চলো তাহলে, আমার মা তো বাড়িতেই ফিরবে। ওর মাথায় হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল মহিলা। তোমার বাড়ি নেই, যুদ্ধে ধ্বংস হয়ে গেছে বাবা। এত শক্ত শক্ত কথা বুঝতে পারল না আনিয়া। বড় বড় চোখ মেলে জিজ্ঞাসা করল, যুদ্ধ? যুদ্ধ কি? যুদ্ধ কিছু বড় মানুষদের খেলা বাবা, তোমাকে অত জানতে হবে না। যুদ্ধ খুব একটা ভালো জিনিস নয়। তারপরে তার হাত ধরে হাঁটতে লাগলো মহিলা। এখন তাকে বেশ ভালোই লাগছে আনিয়ার। বেশ মিষ্টি করে কথা বলে। হাঁটতে হাঁটতে ডান দিকে একটা ঘর দেখা গেল। সেই ঘরের সামনে দাঁড়িয়ে দরজাটা খুলে দিল মহিলা। আনিয়া দেখতে পেল একটা ছোট ঘর, তার পুতুল খেলার ঘরটার মতো। তুমি এখানেই থাকবে বাবু, ঠিক আছে? আনিয়া দেখল একটা সাদা চাদর পাতা ঘরের মধ্যে, আর কিচ্ছু নেই। আনিয়া হেঁটে হেঁটে গিয়ে চাদরটার উপর বসে পড়ল। ঠিক তখনই আবার দেখতে পেল মহিলার পেছনে দাঁড়িয়ে আছে কয়েকটা কালো মূর্তি, ছায়া মতো। ওরা কে? মহিলা কেমন যেন একটু সতর্ক হয়ে গেল। তারপর ওর কাছে এগিয়ে এলো। কে মা? কেউ তো নেই। ভয়ে মুখে হাত চাপা দিয়ে দিয়েছিল আনিয়া। মুখ থেকে হাত সরিয়ে দেখল সত্যি কেউ নেই। তাহলে হয়তো সে ভুল দেখেছিল। অন্ধকারে তো ভুল দেখাই যায়। একবার সে অন্ধকারে একটা বিড়ালকে দেখে ভয় পেয়েছিল। মা না থাকলে ছুটতে ছুটতে গিয়ে বড় রাস্তায় পড়ে যেত হয়তো। সবাই বলেছিল বাবা টেনেছিল ওকে। মা না থাকলে সে সেদিন বাবার কাছে চলে যেত। আনিয়া বুঝতে পারেনি কথাগুলো। বাবা কি করে টানবে? সেই বা বাবার কাছে কিভাবে চলে যেত? বাবা তো মারা গিয়েছিল তার আগে। মারা গেলে তো মানুষ হারিয়ে যায়, তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না।
মায়ের কাছে শুনেছে দুজন ওপরের দূত এসে মানুষকে নিয়ে যায় মারা যাওয়ার পর। তাহলে কি বাবা সেই দুজনকে পাঠিয়েছিল তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য? এই ঘরে আলো নেই, আমার যে ভয় করবে। মহিলা চলে যাচ্ছিল ঘর ছেড়ে, আবার এগিয়ে এলো। কিচ্ছু ভয় করবে না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। গুনগুন করে একটা অদ্ভুত সুর গাইতে শুরু করলো মহিলা। সুরটা খুব চেনা আনিয়ার, কোথায় শুনেছে সে? ঘুম পাচ্ছিল তার। আস্তে আস্তে চোখের পাতা বন্ধ হয়ে গেল। ওকে চাদরের উপর রেখে মহিলা দাঁড়ালো। ঘর ছেড়ে যাওয়ার সময় পেছন ফিরে দেখলো অসংখ্য ছায়ামূর্তি ঝুঁকে আছে আনিয়ার উপর। ও হাতের ইশারা করলো, ওদের চলে যেতে বলল। ওরা তবুও গেল না। ছোট বড় নানা ধরনের ছায়ামূর্তিগুলো আনিয়াকে এমন ভাবে দেখতে লাগলো যেন সে কোনো খেলার পুতুল। মারিয়ামের গা বেয়ে বেয়ে উঠে আসছে আস্তে আস্তে কিছু মানুষ, সরীসৃপের মতো। তারা দেখতে অদ্ভুত মানুষ, কিন্তু মানুষ নয়। কালো কুৎসিত মুখ, শুধু সাদা সাদা দাঁতগুলো বেরিয়ে আছে। মুখ গহ্বর থেকে বেরিয়ে আছে লম্বা জিভ, লক লক করছে। আস্তে আস্তে বড় হতে হতে যেন ছুঁয়ে ফেলবে মাটি। মুখ থেকে শব্দ হয়ে চলেছে হিস হিস, আর তার সঙ্গে একটা চাপা হাসির শব্দ। বীভৎস সে হাসি, খুব জোরে নয়, খুবই আস্তে, কিন্তু সেই হাসি শুনলে গায়ে রক্ত জল হয়ে আসে। ভয় পাচ্ছিল মারিয়াম, ভীষণ ভয়। তাদের দেখে নাকি সে হাসি শুনে, জানে না, সে নড়তে পারছিল না। তার গায়ের উপর আস্তে আস্তে উঠে দখল করছিল যে মূর্তিগুলো, তারা সম্পূর্ণ নগ্ন। ছটফট করছিল মারিয়াম। সেজন্য একটা মূর্তি তার মুখ চেপে ধরল, আর তারপর আর্তনাদ করে উঠল মারিয়াম। আর তখনই বুঝতে পারল যে স্বপ্ন দেখছিল, বীভৎস স্বপ্ন। তবে এটাকে কি স্বপ্ন বলা যায়? এটা তো মারিয়ামের এক বীভৎস অতীত, যেটা মাঝে মাঝেই ফিরে আসে। ও এখনো আছে সেই ঘরটায়, অন্ধকার ঘর। এই ঘরটাই তাকে তার অতীতকে বেশি বেশি করে মনে করিয়ে দিচ্ছে, সেই 7 বছর আগের দিনগুলো। এরকম একটা ঘরেই, এই ঘরেও কদিন আছে সে বুঝতে পারছে না। প্রথমবার যে লোকটা এসেছিল তাকে জিজ্ঞাসা করেছিল, এই ঘর এরকম অন্ধকার কেন? লোকটা বলেছে তার শহর নাকি যুদ্ধ বিধ্বস্ত, আর সেখানে যেসব মহিলাদের উদ্ধার করা গেছে তাদের নাকি এরকম ঘরেই রাখা হয়েছে। কারণ বাইরে সেনারা ঘুরছে, যুবতী মহিলাদের দেখলে তারা তাদের ছাড়বে না। সেই জন্যই তাদের এরকম ভাবে রাখা হয়েছে যাতে তাদের খোঁজ কেউ না পায়। লোকটাকে কতটা সে বিশ্বাস করেছে নিজেই বুঝতে পারেনি, শুধু এটা বুঝতে পেরেছে এখানেই তাকে থাকতে হবে। তাই সে অপেক্ষা করেছে আনিয়ার জন্য। এ সময় বাইরে আওয়াজ শোনা গেল। ঘরের দরজার পাশে এক চুল মতো ফাঁক দিয়ে যেটুকুনি আলো আসে, সেই আলো দেখে বোঝা গেল কয়েকজন মানুষ যাতায়াত করছে বাইরে। কিছুক্ষণ পরে মানুষগুলোর কথাও শোনা গেল। আজও আবার এসেছে বাবা, পরপর তবে আসতেই চলেছে, এরপর আর জায়গা ধরবে না। কি আর করা যাবে, বাইরে যা পরিস্থিতি
এই যুদ্ধ কবে থামবে, আদৌ থামবে কিনা কে জানে। চল, মহিলাকে ঠিক জায়গায় ঢুকিয়ে তাড়াতাড়ি কাজ সার। কিছুক্ষণ বাদেই অদ্ভুত জিনিস শুরু হয়ে যাবে। কি অদ্ভুত! ও, তুই তো জানিস না, নতুন এসেছিস তো, কদিন থাক না, ঠিক বুঝে যাবি। ভয় পাবি, প্রচুর ভয় পাবি, তারপর নিজেই সেই ভয় সয়ে যাবে। কিছুটা হয়তো বুঝতেও পারবি। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। পারবি না, সবে তো কাজ শুরু হয়েছে তোর, আস্তে আস্তে ঠিকই বোঝা যাবে সব। মারিয়াম সবই শুনছিল চুপ করে। ওদের কথা শুনে যা বুঝতে পারল তারই মতো কেউ যুদ্ধ থেকে উদ্ধার হয়েছে। শুধু একটা ব্যাপার বুঝতে পারল না, এরা কি ভয়ের কথা বলল? কোন ভয় লুকিয়ে আছে এর মধ্যে? যুদ্ধ পরিস্থিতির ভয় নাকি অন্য কিছু? আনিয়া আস্তে আস্তে বেরোলো ঘরের দরজা খুলে। ঘুম ভেঙে গেছিল তার অনেকক্ষণ। বাইরের ওই গুম গুম শব্দটা যেন একটু বেশি হয়েছে এবার, সেই জন্যেই বোধহয় ঘুম ভেঙে গেছে ওর। সেই আন্টি ওকে ঘুম পাড়িয়ে গেল, তারপর এই ঘুম ভাঙল। আর কত বাকি 3 দিন হতে? আজকে তো সবে প্রথম দিন। আনিয়া ভাবল একটা ইট বা কিছু নিয়ে ঘরের দেওয়ালে দাগ কেটে কেটে দিনের গুনতি রাখবে, কিন্তু ঘরের মধ্যে কোনো কিছু পায়নি দাগ কাটার মতো। সেজন্য দরজা ঠেলে বাইরে বেরোলো। বাইরেটা বেরিয়ে চিনতে পারল, এই তো বাঁ-দিক দিয়ে সে হেঁটে হেঁটে এসেছে। তাহলে ডান দিকটা আর একটু হাঁটা যাবে। সোজাই তো রাস্তা, হারিয়ে যাওয়ার ভয় নেই। আর একটু হেঁটে হেঁটে ডান দিকে দেখলো তার ঘরের মতোই আর একটা ঘর। আনিয়া ভাবল সে কি ঘরটায় ঢুকে দেখবে, যদি ওই আন্টিকে পাওয়া যায়। আস্তে করে দরজাটা ঠেলল। এই ঘরটা যেন আরো অন্ধকার। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না আনিয়া, তারপর চোখ সয়ে যেতেই দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেল ঘরের মাঝখানে যেন এক জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকার অল্প অল্প নড়ছে। চোখটা কচলে নিল সে। তারপর আরো একটু এগিয়ে গেল ঘরটার মধ্যে ভালো করে দেখার জন্য। আর তারপরেই ভয়ে কেঁপে উঠল। ঘরের মাঝখানে যে জমাট অন্ধকার, সেটা আসলে কতগুলো ছায়া মূর্তি। অন্ধকার ছায়া মূর্তিগুলো একসাথে গোল হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তাদের মাঝখানে যেন কাউকে দেখছে। কে আছে এই ঘরে? বাঁচাও, বাঁচাও! আস্তে করে দরজাটা ঠেলল। এই ঘরটা যেন আরো অন্ধকার। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না আনিয়া, তারপর চোখ সয়ে যেতেই দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেল ঘরের মাঝখানে যেন এক জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকার অল্প অল্প নড়ছে। চোখটা কচলে নিল সে। তারপর আরো একটু এগিয়ে গেল ঘরটার মধ্যে ভালো করে দেখার জন্য। আর তারপরেই ভয়ে কেঁপে উঠল। ঘরের মাঝখানে যে জমাট অন্ধকার, সেটা আসলে কতগুলো ছায়া মূর্তি। অন্ধকার ছায়া মূর্তিগুলো একসাথে গোল হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তাদের মাঝখানে যেন কাউকে দেখছে। কে আছে এই ঘরে? বাঁচাও, বাঁচাও! ভীষণ ভয়ে চেঁচিয়ে যাচ্ছিল আনিয়া চোখ বন্ধ করে। একটুখানি পরে নিজেই আবার চোখ খুলল ধীরে ধীরে। আর অবাক হয়ে দেখলো একটাও ছায়া ঘরের মধ্যে নেই।
সবাই তাহলে চলে গেছে ঘরটার বাইরে। কারা ওরা? এই সব ভাবতে ভাবতেই ঘরের মধ্যে চোখ গেল তার। এখানে একটা সাদা চাদর পাতা ঘরের মধ্যে, সেখানে উপুর হয়ে কেউ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেল আনিয়া। একটা ছোট্ট বাচ্চা, বোধহয় 3-4 বছরের হবে, হাফ প্যান্ট আর জামা পরা, চুপ করে উপুর হয়ে পড়ে ঘুমাচ্ছে। এই শুনছ? আনিয়া ডাকলো তাকে। এইটুকু বাচ্চা কি বলতে পারবে যে আন্টি কোথায়? কিন্তু তবুও সে বাচ্চাটাকে ডাকলো। এই কি রে, শুনছিস? বাচ্চাটা নড়ছেও না, খুব গভীর ঘুম ঘুমাচ্ছে বোধহয়। ওর ইচ্ছা করছিল বাচ্চাটার সাথে খেলা করতে, অন্তত একজন সঙ্গী সে পেয়েছে, হোক না ছোট। বাচ্চাটার গায়ে হাত দিল এবার। এই কত ঘুমাবি, ওঠ না, খেলবি আমার সাথে। কিন্তু তবুও বাচ্চাটা উঠল না। 2-4 বার ডাকার পরেও একটুও নড়ল না। অবাক হলো আনিয়া, উপুর হয়ে শুয়ে এত কেউ ঘুমাতে পারে? সে এবারে কিছুটা যেন মরিয়া হয়ে বাচ্চাটাকে উপুর অবস্থা থেকে ধরে উল্টো করে দিল। আর তারপরেই ভয়ে ছিটকে গেল সে। বাচ্চাটার মুখ থেকে শুরু করে পা অবধি সামনের দিকে কোনো চামড়াই নেই। চামড়া উঠে ভেতরের মাংস দেখা যাচ্ছে, নাক ঠোঁট বলতেও কিছু নেই। হাউ মাউ করে কেঁদে ফেললো আনিয়া। অত ছোট অবস্থাতেও বুঝতে পেরেছে বাচ্চাটা বেঁচে নেই, মারা গেছে। প্রাণপণে মাকে ডাকছিল সে। মুহূর্তে যেন ভুলে গিয়েছিল যে মা এখন এখানে নেই। এই দৃশ্য দেখে দরজার বাইরে বেরিয়ে যেদিকে 2 চোখ যায় ছুটতে লাগলো। আর ছুটতে ছুটতে কিসের উপর একটা হুমড়ি খেয়ে পড়ে গেল। ব্যথায় কোকিয়ে উঠল আনিয়া। আর তারপর দেখলো সেদিন সেই সাদা চাদর জড়ানো মূর্তিটার গায়ে যে হুমড়ি খেয়ে পড়েছে, মূর্তিটার মুখ থেকে বেরিয়ে আসছে ব্যথার আওয়াজ। লাগছে, খুব খুব লাগছে, খুব কষ্ট হচ্ছে, খুব। আর সেই সাদা চাদরের আড়াল থেকে বেরিয়ে আছে একটা হাত, ক্ষত বিক্ষত, অর্ধেক মাংস উঠে যাওয়া একটা রক্তাক্ত হাত। মারিয়ামের স্বামী একজন জার্নালিস্ট ছিল, জিব্রাইলে পোস্টিং ছিল তার। হঠাৎ একদিন খবর আসে ওই দেশে নাকি দাঙ্গা লেগেছে আর কিছু হামলাকারীদের হাতে বন্দী হয়েছে সে। নিজের দেশ প্যালেস্টাইনের পুলিশের কাছে ছুটে যায় সঙ্গে সঙ্গে মারিয়াম, কিন্তু কোনো হেল্প পায়নি। এই দেশের পুলিশ অন্য দেশের বন্দির জন্য কোনো রকম হেল্প করবে না বলেই দেয়। মরিয়া হয়ে প্লেনের টিকিট কেটে সে চলে যায় জিব্রাইলে। সে জানত তার স্বামীর কোন শহরে পোস্টিং। অফিসে গিয়ে কোনো হেল্প হতে পারে ভেবে অফিসে গিয়ে দেখে তালা বন্দি। দাঙ্গা ভালোভাবেই লেগেছে। অন্য দেশের কিছুজন হামলাকারী নাকি এর পিছনে যুক্ত। দেশটায় বিশেষ করে এই শহরে পুরোই যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। এর মধ্যেই জিব্রাইলের পুলিশদের কাছেও গিয়েছিল মারিয়াম, কিন্তু সেখানেও কোনো হেল্প পায়নি। পুলিশরা নিজেরাই পরিস্থিতি সামলাতে পারছে না, মিলিটারি নামাচ্ছে। অন্য দেশের সেনা এসে গোটা শহর বন্দি করে রেখেছে।
শহরের অবস্থা দেখে কষ্ট লাগছিল ওর। চারিদিকে শুধু কান্না, অত্যাচারের আর্তনাদ। কি করেছে এরা যে এদের উপর এরকম করা হচ্ছে? পুলিশ স্টেশন থেকে ফেরার সময় সেই সেনাদের হাতেই পড়ে যায় মারিয়াম, আর অবাক হয়ে দেখে যুদ্ধরত সেনারা তার নিজের দেশের সেনা। তার মানে তার দেশ এই দেশকে আক্রমণ করেছে, মানুষ মারছে নির্বিবাদে, আর বন্দি করে রেখেছে মানুষদের। প্রবল কষ্ট হয় মারিয়ামের। তার নিজের দেশের সাথে এই দেশের কিসের শত্রুতা? কিন্তু সব কিছু মনের ভেতর চেপে রেখে সেই সেনাদের থেকেই সাহায্য নেয় সে। তাদের সব কথা খুলে বলে যে তারা প্যালেস্টাইনের লোককেই জিব্রাইলে পেয়ে যুদ্ধবন্দী করেছে তার স্বামীকে। সেই সেনারা নিজেদের শিবিরে নিয়ে যায় তাকে, এদিক ওদিক টেলিফোন করে, তারপরে বলে তার স্বামীর খোঁজ পাওয়া গেছে। যুদ্ধ শিবিরে বন্দীদের মধ্যে সে আছে। মারিয়ামকে তারা নিয়ে যাবে সেখানে, কিন্তু চোখ বেঁধে, কারণ তারা ভেতরের হাল হকিকত কিছুই জানাতে চায় না বাইরের কাউকে, যতই নিজেদের দেশের লোক হোক। সেই কথা মতোই চোখ বেঁধে তাদের সঙ্গে গেছিল মারিয়াম। চোখ খুলল যখন বুঝতে পারল কত বড় ভুলটা করেছে সে। একটা কান্নার শব্দে মারিয়ামের চিন্তায় ছেদ পড়ল। কে কাঁদছে বোঝার চেষ্টা করলো ও। কান্নার স্বরটা কোথা থেকে আসছে? ঘরের দেওয়ালে কান পেতে শোনার চেষ্টা করলো, আর তাতেই বুঝতে পারলো পাশেই বোধহয় এইরকম আরো কোনো ঘর আছে, সেখানেই কেউ কাঁদছে। কে কে কাঁদছ? দুবার জিজ্ঞাসা করলো মারিয়াম। তার গলা বোধহয় শুনতে পেল পাশের জন। কান্নাটা একটু থামলো, তারপর আওয়াজ ভেসে এলো, আমার নাম মারিয়া। আনিয়ার কান্না কিছুতেই থামছে না। ওই মহিলা ওকে বিভ্রান্ত ভাবে দৌড়াতে দেখে আবার ঘরে নিয়ে এসেছে। তাকে জড়িয়ে ধরেই কাঁদছে আনিয়া। ভুলতে পারছে না সেই বাচ্চাটাকে, ভুলতেও পারছে না সাদা চাদরে মুড়ি দেওয়া সেই মূর্তির হাত। তার বাবা যখন মারা গেছিল, মা সঙ্গে করে কোন দূর দেশ থেকে নিয়ে এসেছিল বাবার মৃতদেহ তাদের বাড়িতে। সাদা চাদরে মোড়া পুরোটা। মুখ দেখতে দেয়নি আনিয়াকে, শুধু একদিক দিয়ে সাদা চাদরের বাইরে বেরিয়ে এসেছিল বাবার একটা হাত। বাবার হাতও ছিল অনেকটাই এরকম, একটাও নখ ছিল না সে হাতে। আঙুলগুলো কেমন যেন উল্টো মতো, আর চারিদিকে প্রচুর ক্ষত। 3 বছরের আনিয়ার কোনো স্মৃতি মনে নেই বাবার, কিন্তু ওই দগদগে হাতটা মনে আছে। সে তখন বুঝতে পারেনি কি হয়েছে, বাবা মারা গেছে কিভাবে, কিছুই জানে না সে। শুধু হাতটা দেখে কেঁদে উঠেছিল। এখনো আবার সেই রকম কান্না পাচ্ছে ওর। ওই বাচ্চাটা মারা গেছে। ও মারা গেছে কিভাবে? বলতে বলতে কাঁদছিল আনিয়া। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল মহিলা। না বাবা, ও মারা যায়নি, ও অসুস্থ। যুদ্ধে ওরও বাড়ি ধ্বংস হয়ে গেছে, ও অসুস্থ হয়ে পড়েছে, ওর চিকিৎসা চলছে। আমি দেখলাম তো ও নড়েনি, অনেক কষ্ট হচ্ছিল বোধহয়। না রে মা, ও ঘুমিয়েছিল। তুমি যেরকম ঘুমিয়ে থাকো ও সেরকম ঘুমিয়েছিল, তাই নড়েনি। ওর কোনো কষ্ট হচ্ছে না, এখানে কারো কোনো কষ্ট হয় না। না হয়, ওই যে বসে আছে ওই সাদা চাদর গায়ে, ও বলে ওর খুব লাগছে, ওর গায়ে আমি পড়ে গেলাম, ও বলছিল ওর কষ্ট হচ্ছে।
মহিলা কিছুক্ষণ চুপ করে থাকে। তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন কেঁদে ফেলবে, কিন্তু তার চোখ শুকনো। হয়তো বারণ আছে এখানে কান্নার। এখানে একমাত্র শুধু ওই কষ্ট পায় মা। কেন পায় আন্টি? ও যে অপেক্ষা করছে ওর প্রিয় মানুষের জন্য। আমিও যেমন অপেক্ষা করছি আমার মায়ের জন্য। হ্যাঁ, সেই রকমই, কিন্তু ওর অপেক্ষা অনেক দিনের। ও জানে না ওর অপেক্ষা কবে শেষ হবে। ও আমাদের নিয়ম মানেনি, আর নিয়মের বাইরে গেছে বলেই ও কষ্ট পাচ্ছে। তবুও কষ্ট নিয়েই বসে আছে। তুমি জানো না ওর অপেক্ষা কবে শেষ হবে? হ্যাঁ জানি। তাহলে তাহলে ওকে বলে দাও। তা যে বলতে পারবো না, তবে তুমি ভেবো না মা, ওর অপেক্ষা তোমার সাথেই শেষ হবে। ও আর কষ্ট পাবে না। প্রথমে চমকে উঠেছিল মারিয়াম একই নাম শুনে। তারপর ভাবলো হতেই পারে, একই নামের কি কেউ হয় না? তোমার নামও মারিয়াম, আমার নামও মারিয়াম। পাশ থেকে উত্তর এলো, আমার নাম মারিয়া। ও আচ্ছা, তুমি কাঁদছো কেন? তোমার কি অন্ধকারে ভয় লাগছে? আমার আর অন্ধকারে ভয় লাগে না। আমি যে অনেক দিন ধরে এরকমই অন্ধকারে আছি। বুক কেঁপে উঠল মারিয়ামের। এরকম অন্ধকারে আছে মানে? সে কয়েকদিন সত্যি এরকম অন্ধকারেই ছিল, আর সেখানে থাকা মানে? তুমি এখানে এলে কি করে? তোমাকেও কি যুদ্ধ থেকে উদ্ধার করা হয়েছে? আমাকে তাই বলেছে। আসলে তো আমি জানি না এই দেশে কখন যুদ্ধ লেগেছে, কি হয়েছে না হয়েছে। আমি শুধু আমার অন্ধকার ঘরটায় বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর আরও একটা অন্ধকার ঘরে চলে এসেছি। এই ঘরটা একটু অন্যরকম, কিন্তু অন্ধকারটা এক। ভয় পেও না, আমার ঘরেও অন্ধকার। আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আমাকে বলল মহিলাদের লুকিয়ে রাখা হয়েছে, বাইরে সেনারা ঘুরছে। তারা যদি মহিলাদের খোঁজ পায় তাহলে সর্বনাশ করে দেবে। আমার সর্বনাশ তো সেনারা কবেই করে দিয়েছে। তুমি কি এই দেশের? হ্যাঁ, আমার তো যুদ্ধে বাড়ি ভেঙে গেছে, তারপর এখানে এসেছি। কেন, তুমি এই দেশের নও? না, এই দেশটা আমার নয়। আমাকে অন্য জায়গা থেকে আনা হয়েছে কয়েক বছর আগে। আর মজার ব্যাপার কি জানো, আমারই দেশ এই দেশে হানা দিয়েছে এখন। আমি যখন প্রথম জানতে পারি তখন আমার ভালো লেগেছিল। আমার সাথে যা হয়েছে তারই প্রতিশোধ হয়তো নিচ্ছে আমার দেশ। কিন্তু দেখো, এই দেশেও যুদ্ধে ক্ষতিগ্রস্তদের মধ্যে আমার নামটা ঢুকে গেল। যে দেশটাই আমার নয়, যে দেশের সেনারা কত অত্যাচার করেছে আমার উপর, সেই দেশ যখন বিপদে পড়েছে তখন আমিও বিপদে পড়লাম। মারিয়ামের চোখ ভিজে উঠছিল ওর কথা শুনতে শুনতে। ওর নিজের কথা মনে পড়ছিল। জিব্রাইলে যখন সেনারা চোখ বেঁধে ওকে নিয়ে গেল, চোখ খুলে দেওয়ার পরও দেখেছিল একটা প্রায় অন্ধকার ঘরে সে বন্দী। তার চারিদিকে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন সেনা। আমার আমার স্বামী কোথায়? তোর স্বামী তো আমাদের জাহান্নামে। এই যে তুইও চলে এসেছিস। মানে কি বলতে চাইছো? আমরা তোমাদেরই দেশের লোক, তোমরা কি ভুলে গেছো? তোরা বেওয়াফা। তোর স্বামী জার্নালিস্ট। নিজের দেশের সেনারা এই দেশে এসে কি করছে সেই সব ভিডিও ক্লিপিংস নিয়ে খবর লিখে পালিয়ে যেতে চাইছিল নিজের দেশে। তারপর আমরা নিজেদেরই দেশে বদনাম হয়ে যেতাম তোর স্বামীর জন্য। তোকে আমরা ছাড়বো ভেবেছিস? তুই তার খোঁজে এসেছিস, তুইও সমান দোষে দোষী। ভোগ কর এখন শাস্তি। ভয়ে আতঙ্কে কি বলবে বুঝতে পারছিল না মারিয়াম। উপরওয়ালাকে ডাকছিল শুধু, কিন্তু
ওপরওয়ালা তার ডাকে সাড়া দেয়নি। সেই অন্ধকার ঘরে এই নরপশুগুলো রোজ অত্যাচার চালাতো তার উপর। কতদিন এরকম হয়েছে সে জানে না। একটা দিন আবার সেনারা আসলো সবাই মিলে, তাদের হাতে জোরালো লাইট, আর তাদের সঙ্গে তার স্বামী। নগ্ন অর্ধমৃত দেহটা নিয়ে মারিয়াম এগিয়ে গেল তার কাছে। কি অবস্থা হয়েছে! তার একটা চোখ নেই, চোখের জায়গা অন্ধকার, জিভ কেটে দিয়েছে কোনো ধরনের কথা বলতে যাতে না পারে। হাতের নখগুলো উপড়ানো, মেরে মেরে কবজি আর আঙুলের হাড় ভেঙে দিয়েছে। অসংখ্য ছুরি চালানোর দাগ গোটা গায়ে। তাকে দেখে মারিয়াম হাউ হাউ করে কেঁদেছিল জড়িয়ে ধরে। তাকে টেনে ছাড়িয়ে দিল ওরা। ওর স্বামী কিছু বলতে চাইছিল কিন্তু পারিনি, শুধু হাত তুলে একবার ওর মুখটা ধরেছিল। তারপরেই ওর চোখের সামনে ওর স্বামীর কপালে বন্দুক ঠেকিয়ে বুলেটটা গুঁজে দিয়েছিল মাথার ভেতর। কান্নার অবকাশটুকুও দেয়নি মারিয়ামকে। ওর চুলের মুঠি ধরে বলেছিল, শোন, এই দেশের মানুষরা বিদ্রোহ করেছে, আমরা নাকি অত্যাচার করছি ওদের উপর। আমাদের নিজেদের দেশে চলে যেতে হবে, তোকেও আমরা নিয়ে যাব। খবরদার, খবরদার, এই সব কথা যেন বাইরে না যায়। আমাদের দেশে গিয়ে তুই বলবি জিব্রাইলের মানুষরা তোর স্বামীকে অত্যাচার করে হত্যা করেছে, তোর উপরে অত্যাচার করেছে, আর আমরা তোকে উদ্ধার করেছি। মনে থাকবে, যদি এদিক ওদিক কিচ্ছু করিস তবে তোর পুরো পরিবার কিন্তু শেষ হয়ে যাবে। আজ 7টা বছর ধরে চুপ করেই আছে মারিয়াম। সমস্ত সত্যি তার মনের ভেতর লুকিয়ে রেখে সেনাদের সাজানো কথাই সে বলেছে তার দেশকে, পরিবারকে। আজ জিব্রাইলের লোকেরাই তার দেশ সালিস্তিয়ানকে আক্রমণ করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। তার কোনো দুঃখ নেই তাতে। সে জানে এই দেশ কতটা নির্মম হয়েছে আগে জিব্রাইলের প্রতি। চোখ জলে ভিজে উঠেছিল মারিয়ামের। ও মারিয়াকে জিজ্ঞাসা করলো, তুমি জিব্রাইলের মানুষ, তাহলে তুমি এই সালিস্তানে এলে কি করে? আমার নিজেরই দেশের জন্য। জিব্রাইল আমাকে ভেট হিসেবে তুলে দিয়েছিল এই দেশের হাতে। চমকে উঠল মারিয়াম। দেশ যেটাই হোক, তাদের মহিলাদের জায়গা কি তবে সব দেশেই এক? ভোগ্য বস্তু শুধুমাত্র? সব সত্যি নয়, তোকে মিথ্যা বলা হচ্ছে। তুই বাচ্চা, তাই লুকোনো হচ্ছে। সব সত্যি নয়। অনবরত কেউ যেন এই একই কথা বলে যাচ্ছে আনিয়ার মাথার ভেতর। ও ঘুমাচ্ছে, ভীষণ ঘুম তার চোখে। চোখ খুলতে পারছে না, কিন্তু কথাটা শুনতে পাচ্ছে। কারা বলছে এই কথা? আনিয়া যদি চোখ খুলতে পারত তাহলে দেখতে পেত ঠিক তার পাশেই উপুর হয়ে শুয়ে আছে কয়েকটা কালো ছায়া। তারা তার কানের কাছে মুখ নিয়ে বলে যাচ্ছে কথাগুলো। তাদের হাত পা আছে, মুখ আছে, চোখ আছে, কিন্তু কোনো শরীর নেই, যেন এক্ষুনি ধূসরতায় মিলিয়ে যাবে। কিছু জন আবার দাঁড়িয়েও আছে আনিয়ার পায়ের কাছে। শোন, তুই সবটা জানিস না, তোকে মিথ্যে বলা হচ্ছে। তাদের কথায় নাকি অন্য কারণে জানে না। আনিয়ার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে একবার চাদরের কোণাটার দিকে তাকালো ও। দেওয়ালে দাগ দেওয়ার জন্য কোনো কিচ্ছু পায়নি, কিন্তু দিনের গুনতি রাখবে বলে ও একবার করে চাদরটা ছিঁড়ে দিয়েছে। 3 বার চাদরটা ছেঁড়া। পর পর
তার মানে আজকে নিয়ে 3 দিন। আজকেই ওর মায়ের সাথে দেখা হবে। মনটা আনন্দে ভরে উঠল আনিয়ার, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল ঘুমের মধ্যে শোনা কথাগুলো। ঘরের চারিদিকে তাকালো সে, কিছু অন্ধকার ছায়া ছায়া মতো যেন তার তাকানোর সঙ্গে সঙ্গে সরে গেল ঘরের অন্ধকার কোণাগুলোর মধ্যে। প্রথম দিন থেকেই এমনটা দেখে আসছে আনিয়া। প্রথম প্রথম ভয় পেত, এখন অভ্যাস হয়ে গেছে। সে জানে না এগুলো কি, এরা কি কোনো মানুষ? সে মায়ের কাছে শুনেছে মানুষের অজানা অনেক কিছু থাকে চারিপাশে। এরা কি তারা? কিন্তু সেসব প্রেত মানুষের ক্ষতি করে, এরা তো কিছু করছে না। ঠিক তখনই মনে পড়ে গেল সেই সাদা চাদর জড়ানো মূর্তির কথা। আজ তো ওরও ওর প্রিয় মানুষের সাথে দেখা হবে। তার মানে আন্টির কথা মতো ওর কষ্ট আজ শেষ হবে। ও দেখা পাবে আজকে ওর প্রিয় মানুষের। ওটা ওকে জানানো উচিত। একটু উত্তেজিত ও আনন্দিত হয়ে ও ঘর ছেড়ে বেরোলো, হাঁটতে থাকলো রাস্তা ধরে। এটাও বোধহয় মাটির তলার কোনো ঘরই হবে। স্যাঁতস্যাঁতে হাঁটতে হাঁটতে একটু দূরে বসে থাকতে দেখতে পেল সেই মূর্তিকে। দৌড়ে গেল ওর কাছে আনিয়া। এই যে শুনছো, শুনতে পাচ্ছ? মাথা নাড়ল মূর্তিটা। শোনো না, তোমার আজকের সব কষ্ট শেষ হয়ে যাবে। আজকে তুমি যার জন্য অপেক্ষা করছো তার দেখা পাবে। নড়ে উঠল মূর্তিটা। আওয়াজ ভেসে এলো সেই ঘর ঘর গলায়। সত্যি? হ্যাঁ সত্যি, আমাকে আন্টি বলেছে। ওই তো গো, যে আন্টি এখানে থাকে, আমাদের এখানে যে এনেছে সেই আন্টি। বলতে বলতে মূর্তিটার একদম সামনে চলে এলো আনিয়া। ওর কথা শুনে বোধহয় উত্তেজিত হয়ে মূর্তিটা উঠে দাঁড়াবার চেষ্টা করলো। একটু টলে গেল, নড়াচড়ায় তার সাদা চাদরের আবরণ খুলে গেল, আর তাকে দেখে ভয়ে 2 পা পিছিয়ে গেল আনিয়া। সামনে যে আছে সে বোধহয় তারই বয়সী কি আরো ছোট। পুরো শরীরটা পুড়ে গুটিয়ে গেছে, হাত পায়ের চামড়া গুটিয়ে আর ফেটে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে আছে। শুধু তার দিকে 2 চোখ মেলে তাকিয়ে আছে সেই মূর্তিটা। মুখে বোধহয় হাসি, কিন্তু সে হাসি বিকৃত, বোঝা যাচ্ছে না। ঠোঁট 2 অর্ধেক লেগে গেছে একটার সাথে আর একটা, পুরো ফাঁক হচ্ছে না কিছুতেই। আনিয়া আর ভয় পেল না। এই কয়েকদিনে যেন সে অনেকটা বড় হয়ে গেছে, বরং কষ্ট হলো তাকে দেখে। এই রকম ভাবে ও বেঁচে আছে, এই জন্যই ওর কষ্ট হয়। ঠিক এই সময় বিশাল জোরে আওয়াজ হলো, আর ওরা তাকিয়ে দেখল তাদের মাথার উপর ছাদ আর সাইডে দেওয়াল অনেকটা ফাঁকা হয়ে গেছে। সেখান দিয়ে দেখা যাচ্ছে আনিয়ার শহর সাজা। কিন্তু কোথায় তার শহর? বাড়ি, ব্রিজ, রাস্তা সব কোথায়? এরকম ধূলিসাৎ হয়ে গেছে কেন সব? এত ধোঁয়া কিসের? বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকলো আনিয়া। ঠিক এই সময় কয়েকজন কিছু কথা বলতে বলতে দৌড়ে এলো। অবাক হয়ে গেল আনিয়া। সে কথা শুনে ভয়ে গায়ের রক্ত জল হয়ে আসছে তার। আস্তে আস্তে এই জায়গাটা কি তবে? আমারও একটা ছোট ছেলে ছিল। এর আগে তো শুনেছে মারিয়ামের কথা, কেউ কাউকে দেখেনি, কিন্তু তবুও দুজনেই মা, অসহায়, যুদ্ধ পরিস্থিতিতে বন্দিনী মা। তাই মাঝখানে দেওয়ালের ব্যবধান থাকলেও মনের বন্ধন কোথাও গিয়ে এক হয়ে গেছে। মারিয়ামের কথা শুনে কেঁদে ফেলেছিল মারিয়া। কাঁদতে কাঁদতেই নিজের কথা শুরু করলো।
জিব্রাইলে তখন প্যালেস্তাইনের সেনারা এসে আক্রমণ করে। আমি জানি না কেন, গরিব বাড়ির মানুষ আমি, স্বামী রাজমিস্ত্রি, 6 বছরের একটা বাচ্চা আমার। কিছুদিন ধরেই শুনে যাচ্ছিলাম দেশে দাঙ্গা লেগেছে, অন্য দেশ থেকে এসে মানুষের উপর অত্যাচার করছে, কিছু নাকি ধর্মীয় কারণ, সঠিক কিছুই জানতাম না। একদিন আমাদের বস্তিটাতে চলে আসে দাঙ্গাকারীরা। ভয়ে লুকিয়েছিলাম আমরা, ঘরের ভিতরে লুকিয়ে থাকতে থাকতে শুনতে পাচ্ছিলাম এক একজনের আর্তনাদ। আমার দরজা একটুখানি ফাঁক হয়েছিল, তাতে দেখতে পেলাম আমার পাশের বাড়ির বুড়ি দিদাকে বের করলো ওরা। তারপরে দুজন মিলে ধরে টেনে তার একটা হাত ছিঁড়ে দিল, প্রাণ ভরে চেঁচাচ্ছিল দিদা। আমি জোর করে মুখ চেপে ধরেছিলাম আমার ছেলেটার, যাতে চিৎকার না করতে পারে। কিন্তু বাড়ির বাইরে সেই দৃশ্য দেখে হাত বোধহয় খানিকটা শিথিল হয়েছিল, আর ছেলে কেঁদে উঠেছিল। তখনই সেসব মানুষগুলোর চোখ পড়ে আমার দিকে, ঘরের কোণ থেকে টেনে বের করে আমাদেরও, আমার ছেলেকে আলাদা করে নেয়। শত অনুরোধেও কোনো কথা শোনেনি। আর তারপর কান্নায় গলা বুজে আসে মারিয়ার, ভয়ে বুক কাঁপছিল মারিয়ামের। তারপর কি হলো মারিয়ার ছেলের? কি শুনতে চলেছে ও? আমার ছেলের চোখের সামনে আমার জামা কাপড় টেনে খুলে দিয়েছিল লোকগুলো, হাসছিল। কোনো প্রেতের হাসি বোধহয় এর থেকে ভয়ানক হয় না। আমার ছেলে আমাকে ওভাবে কোনোদিন দেখেনি। অবাক হয়ে ভয় পেয়ে মা মা বলে কাঁদছিল, চড়চাপড় মারছিল, তবুও থামছিল না। সেই জন্য রেগে গেল লোকগুলো। ওইভাবেই টানতে টানতে আমাকে আর ছেলেকে ঘরে ঢুকিয়ে নিয়ে গেল। ঘরে ছিল একটা বড় মাইক্রোওয়েভ, আমার ছেলের বাবা এনেছিল, মাংস খেতে ভালোবাসতো বলে। সেইখানেই ঢুকিয়ে দিল আমার ছেলেকে, আর তারপর সুইচ অন করে। আর বলতে পারিনি মারিয়া, চিৎকার করে কান্নায় ভেঙে পড়েছিল। শিউরে উঠেছিল মারিয়াম। কোন রক্ত মাংসের মানুষ এত নৃশংস হতে পারে? একটা নির্দোষ বাচ্চা। ইস, নিজের মেয়েটার কথা মনে পড়ছিল মারিয়ামের। সে এখন কোথায়? কবে সে দেখা পাবে তার মেয়ের? এরপর আমারই মতো কিছু যুবতী মেয়েদেরকে বন্দি করে নিয়ে চলেছিল প্যালেস্তাইনের সেনারা। আমার দেশ জিব্রাইলের বড় কর্তারা আর তোমার দেশের বড় কর্তারা মিলে মিটিং করলো, যুদ্ধ থামলো। শুধু আমার মতন কয়েকজনকে ভেট হিসেবে এই দেশে পাঠিয়ে দেওয়া হলো। আজ কয়েক বছর আমরা মাটির তলার অন্ধকার ঘরে বন্দি। মিলিটারি লোকেরা, কখনো বা পুলিশ, কখনো বা ছোটখাটো নেতা মন্ত্রীরা আসে নিজেদের সুখ মেটাতে, পাশবিক অত্যাচার করে, তারপর চলে যায়। অনেকে মারা গেছে, আর আমার মতো যাদের জান প্রচুর বেশি, তারা মৃত্যুর দিন গুনছে। আমি বেঁচে নেই মারিয়াম। আমি তো সেই দিন আমার ছেলের সাথে মারা গেছি, শুধু আমার শরীরটা বেঁচে আছে। আমি শুধু একটা অন্ধকার ঘর থেকে বেরিয়ে আর একটা অন্ধকার ঘরে পৌঁছে গেছি। এখানেও কি আমি ভালো থাকবো? আমি কি কোনোদিন আর নিজের দেশে যেতে পারবো? সেখানে আমার স্বামী হয়তো এখনো বেঁচে আছে, যেখানে আমার ছেলের শেষ স্মৃতি আছে। ঠিক এই সময় বাইরে কিছু লোকের কথা শোনা গেল। কয়েকজন হাঁটা চলা করছে তাদের ঘরের বাইরে। চল চল, বিয়ে করতে হবে। শেষ বোমাটা পড়েছে গোরস্থানের কাছে। গোরস্থান পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। পবিত্র কবরস্থান শত্রুদের হাতে পড়েছে।
আমাদেরই আবার এই নতুনগুলোকে নিয়ে গিয়ে সব ঠিক করতে হবে। অনেক লোক পৌঁছে গেছে ওদিকে। মারিয়াম অবাক হলো। বোম পড়েছে তাদের শহরে, এই জন্যই তার বাড়িঘর ভেঙে গেছে। কখন হলো এসব? সে জানতেই পারল না। পবিত্র কবরস্থানও ছাড়েনি শত্রুরা। এই সময় দেখতে পেল তার ঘরের দরজাটা খুলেছে। তাহলে এবার কি তাদের যাওয়ার সময় হয়েছে এখান থেকে? তাকে কি তার মেয়ের কাছে নিয়ে যাওয়া হবে? দুটো লোক তাকে ধরে ধরে বের করছে। এ কি, সে হাঁটতে পারছে না কেন? এরকম শুইয়ে বের করা হচ্ছে কেন তাকে? অবাক হয়ে যাচ্ছে মারিয়াম। একটা সাদা চাদর জড়ানো আছে তার শরীরে। সেই পাতলা চাদরের ভেতর দিয়ে সে দেখতে পাচ্ছে চারিপাশটা। তার ঠিক পাশে আরো একজনকে বের করা হচ্ছে একইভাবে, সাদা চাদর জড়ানো। ভয়ে শরীর হিম হয়ে যাচ্ছে মারিয়ামের। পাশে তো মারিয়া ছিল, তাকে এরকম ভাবে বের করা হচ্ছে কেন? এই রকম ভাবে সাদা চাদর চড়ানো তো হয় সেই সময়। তবে কি? ছটফট করলো, একটু নড়ার চেষ্টা করলো, কথা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। লোকগুলো নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে। আচ্ছা, সেদিন যে তুমি বলেছিলে কি ভয় আছে এখানে, কিসের কথা বলেছিলে বলো তো? এই মরাগুলো যখন মর্গে ঢোকে, তারপরেই তাদের কান্না শুনতে পাওয়া যায় ঠান্ডা কেবিনের ভেতর থেকে। তারা ডাকছে, শুনছো? কেউ আছো? ধ্যাত, এরকম আবার হয় নাকি? আমি অনেকবার শুনেছি এসব। মানুষগুলো বোমায় মৃত, কিছু বুঝে ওঠার আগেই মারা গেছে ওরা। নিজেরাই হয়তো বুঝতে পারে না তারা মৃত, তাই তাদের আত্মারা শরীরের ভেতরেই থেকে যায় 3 দিন। এই 3 দিন বারবার তাদের কান্না শুনতে পাওয়া যায়, বারবার শুনতে পাওয়া যায় তাদের চিৎকার। কিন্তু সব সময় নয়, হঠাৎ করে মনে হয় কেউ যেন এসে থামিয়ে দিয়েছে তাদের, কেউ যেন তাদের প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে দিয়েছে। আমরা জানি না সে কে বা কারা, তারা উপরওয়ালা নাকি সেখান থেকে পাঠানো কোনো দূত, নাকি কোনো আদিম আত্মা যে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায়। ও বাবা, আমার তো শুনেই ভয় করছে। এই এই এই, তোমার ভয় করে না? মানুষ অভ্যাসের দাস। প্রথম যখন বোমাটা পড়লো আমাদের শহরে, নিশ্চিহ্ন হয়ে গেল একটা অঞ্চল। আমরা সবাই ভয় পেয়েছিলাম। আর এই কয়েকদিনে আমরা কেমন অভ্যস্ত হয়ে গেলাম দেখো। মারিয়ামের চোখ দিয়ে জল গড়াচ্ছিল অনবরত। কেউ দেখতে পায়নি হয়তো। এই সময় চোখের উপর কে যেন হাত চাপা দিল। তারপর হাতটা সরাতেই দেখতে পেল একটা লোক তার একটা হাত ধরে দাঁড়িয়ে আছে। লোকটার অপর হাতে আরো একটা তার মতন মেয়ের হাত ধরা আছে। মর্গের একটা কর্নারে তারা 3 জন দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ওই লোকগুলো দেখতে পাচ্ছে না। ওই লোকগুলো পরপর লকার থেকে বের করছে একটার পর একটা সাদা চাদরে মোড়া ডেড বডি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো তোমরা কারা। এরা আমায় অজানা দেশে শেষ পর্যন্ত, আমি নিজের দেশের মাটিটুকুও পাবো না। হয়তো পাবে। তোমার ট্যাগ দেখে যখন জানতে পারবে তুমি জিব্রাইলের, তখন তোমার মৃতদেহকে পাঠিয়ে দেওয়া হবে তোমার দেশে। সালিস্তাইনের লোক ধর্মভীরু, তারাও অন্য দেশের মানুষকে নিজের দেশে কবর দেবে না।
তোমার শরীর হয়তো তোমার দেশের মাটিতেই বিলীন হবে, কিন্তু কিন্তু তোমাদের কারোর এখন কোনো দেশ নেই। তোমরা শুধু মানুষ। তোমাদের কোনো দেশ নেই, রাজ্য নেই, ধর্ম নেই। তোমাদের যাওয়ার সময় হয়ে গেছে। চলো আমার সাথে। ঘরটা ছেড়ে বেরিয়ে গেল ওরা। ওদের পেছনে পেছনে আরো অনেক মানুষ, সবাই মৃত। পেছনে পড়ে থাকলো সবার সাদা চাদরে মোড়া লাশ। পবিত্র কবরস্থানকেও ওরা ছাড়লো না। কবরস্থানের একটা দিক তো পুরো ধসে গেছে। কত মানুষের চিরশান্তির ঘুম অন্য দেশের শত্রুরা কেড়ে নিচ্ছে। হায় উপরওয়ালা, এ তুমি কি দিন দেখালে? অনেক মানুষের কথাবার্তা, হাহাকার শুনতে পাচ্ছে আনিয়া। অবাক হয়ে যাচ্ছে সে। কবরস্থান? এটা কবরস্থান কি করে হবে? এটা তো নিজের মনে স্বগতোক্তি করে বলল, কি বলছে ওরা? তুমি কিছু জানো না? বলে উঠল আনিয়ার সামনে দাঁড়ানো সেই পোড়া মূর্তি। একটা ছোট্ট ছেলে। আমি কি জানবো? চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ওরা আস্তে আস্তে হাঁটা লাগালো। কোন এক জাদুর বলে আবার ভেঙে যাওয়া ছাদ দেওয়াল সব ঠিক হয়ে গেল। দেখা গেল না আর প্রায় ধ্বংস হয়ে যাওয়া শহরটা। শোনা গেল না কোলাহল। শান্তি এলো আবার। ওরা দুজনে হাঁটছে, ওদের পেছন পেছন হাঁটছে। অসংখ্য কালো কালো ছায়া। একবার ঘাড় ঘুরিয়ে দেখলো আনিয়া। কি অদ্ভুত! তার আর ভয় লাগলো না। সে জানে না কোথায় সে যাচ্ছে। কেমন যেন সম্মোহনের বশে হেঁটে যাচ্ছে ছেলেটার সাথে। একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। সে যেরকম ঘরে থাকছিল সেই রকমই ঘর, শুধু এখানে কোনো সাদা চাদর নেই। একটা বড় আয়না আছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো তারা দুজন, আর ভীষণ ভয়ে ছিটকে দুপা পিছিয়ে গেল আনিয়া। আয়নায় দেখতে পাচ্ছিল সে দুজনকে। তার পাশে যে ছেলেটা, সে বীভৎসভাবে পোড়া, কিন্তু সে নিজে, তার নিজের একই অবস্থা। তার একটা চোখের মণি গলে বাইরে বেরিয়ে এসেছে। মুখের চামড়া ফেটে দাঁতগুলো বাইরে এমন ভাবে বেরিয়ে আছে যেন কঙ্কালের দাঁত। সারা গা হাত পায়ে রক্ত লেগে, হাড় মাংস সব গলে লেগে গেছে একসাথে। এ কি? আমি আমি এরকম কেন? আমার কি হয়েছে? ঠিক এই সময় সেই মহিলা এসে চোখ চাপা দিয়ে দিল দুজনের। আনিয়া শুধু কথা শুনতে পেল। দেখো না বাবা, তোমরা নিজেদের আর দেখো না। তোমাদের সব কষ্ট শেষ হয়ে গেছে। আন্টি, হ্যাঁ, আমরা কি তবে বেঁচে নেই? আন্টি, আমরা বেঁচে নেই? তোমরা সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছো বাবু। বোমার আঘাতে তুমি চির ঘুমে ঘুমিয়ে গেছিলে তোমার নিজের বাড়িতে। তারপর তোমায় আমি নিয়ে আসি। এই যে আনোয়ার, ও অনেক দিন আগে মারা গেছে নিজের দেশে। আমার কাছে এলে সবাই সব কিছু ভুলে যায়, যেমন তুমি গেছো। কিন্তু আনোয়ার শুধু মনে করে রেখেছে ওর মায়ের কথা। ওর সঙ্গী সাথীরা অনেক আগেই উপরওয়ালার কাছে চলে গেছে, কিন্তু ও অপেক্ষা করছে ওর মায়ের জন্য। সেই জন্য এখানে সমস্ত অজানা খবর ওর জানা। ওর কষ্ট লাঘব হয়নি। যতদিন না পৃথিবীতে থাকা জীবনের সমস্ত স্মৃতি মুছে যায় মন থেকে, ততদিন পৃথিবীতে পাওয়া কষ্ট লাঘব হয় না। এটা কোন জায়গা আন্টি? পবিত্র কবরস্থান? এ জায়গা কবরস্থানের থেকেও বেশি পবিত্র। তোমাদের মতো পবিত্র শিশুরা এখানে আসে।
তোমাদের থেকে বড় পবিত্র তো আর কেউ হয় না। এই জায়গাকে বলা হয় উপরওয়ালার কাছে যাবার রাস্তা। শিশুরা নিষ্পাপ হয় বলেই এখানে সবার আগে চলে আসে, কিন্তু বড়দের মনে এত সরল হয় না। তারা যখন নিজেদের শুদ্ধ করে তোমাদের কাছে আসতে পারে, তখনই তোমাদের মিলন ঘটে, আর তোমরা যেতে পারো উপরওয়ালার কাছে। কিভাবে শুদ্ধ করে নিজেদের? সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ কষ্ট তারা ঠান্ডা মৃত ঘরে ফেলে আসে। একজন আছে সে নিয়ে আসে তাদের এখানে। কিন্তু এখন যুদ্ধ লেগেছে, তোমরা অনেকে একসাথে চলে এসেছো, তাই সময় লাগছে। তাই আনোয়ার অপেক্ষা করছে এতদিন। তাই তুমি তোমার মায়ের জন্য অপেক্ষা করছো এখানে। আন্টি, তুমি তো বললে না যুদ্ধ কি? যুদ্ধ কিছু অমানুষদের তৈরি করা খেলা বাবা। তারা পৃথিবীকে ভাগ করেছে কাটা তার দিয়ে, ধর্ম দিয়ে, জাত দিয়ে, তারপর নিজেরাই নিজেদের মধ্যে বিবাদ করছে। সে বিবাদে লাভ হচ্ছে বড় বড় মানুষের, আর যারা এই বিবাদে নেই, যারা খুব সাধারণ, যারা আসলেই বিবাদ করতে চায় না, মিলে মিশে সাধারণভাবে জীবনযাপন করতে চায়, তারাই চলে আসছে আমাদের কাছে। যুদ্ধ খুব খারাপ জিনিস। মানুষ আমাদের থেকেই তৈরি হয়েছে, আর এখন আমরাই আফসোস করি এই মনুষ্য জীবন তৈরি করার জন্য। তোমার থেকে তৈরি হয়েছে? আমরা সবাই তোমার থেকে তৈরি হয়েছি, আমি, মা, সবাই। হ্যাঁ মা। তোমার নাম কি? আমার নাম ইভ। আর আমার নাম আদম। আমরা আদিমতম মানুষ। আয়নার অপর দিক থেকে ভেসে এলো গম্ভীর কারো গলা। আনোয়ার আর আনিয়া সেদিকে চেয়ে থাকলো। আয়নায় এখন তাদের দেখা যাচ্ছে সুন্দর ফুটফুটে দুই শিশু। তাদের চামড়া পোড়া নয়, তাদের গা রক্তাক্ত নয়, তাদের মুখ পবিত্র। সেই আয়না ভেদ করে বেরিয়ে এলো একটা লোক, সেই কণ্ঠস্বরের মালিক। তার দু হাতে দুই মহিলা, আনিয়া আর আনোয়ার দুইজনই ছুটে গেল তাদের দিকে মা বলে। আনোয়ার জড়িয়ে ধরল মারিয়াকে। তার গায়ে স্পর্শ করলে আর কোনো কষ্ট হচ্ছে না, তার সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে। মারিয়াম হাত বুলিয়ে দিচ্ছিল আনোয়ার মাথায়। চোখের জলে ভেসে যাচ্ছিল তারা। আস্তে আস্তে ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে মারিয়াম, মারিয়া, আনিয়া, আনোয়ার আর তাদেরই মতো শত শত মানুষ। কিছুক্ষণের জন্য খালি হয়ে যাচ্ছে আদম আর ইভের সংসার। তাদের দেহরক্ষী সেই কালো ছায়াগুলো ঢেকে দিচ্ছে আয়নাটা। বন্ধ হয়ে যাচ্ছে ওপরওয়ালার কাছে চলে যাবার দরজা। পাশাপাশি দাঁড়িয়ে আছে আদম আর ইভ। ঠিক এই সময় বিকেল জোরে আরো একটা আওয়াজ হলো। সোজা শহরের কোনো এক প্রান্তে আবার বোম পড়েছে। আদর চলে গেল ঘর ছেড়ে আবার বিশ্বের দ্বারে। ইভ সেই ঘর থেকে বেরিয়ে পেছন দিকেই এগিয়ে গেল। দেখতে পেল একটা 4 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পুতুল। জনিদার থেকে গড়িয়ে পড়ছে রক্ত, মাথাটা ফেটে গেছে, তবুও পুতুলটা হাত থেকে ছাড়েনি। কয়েকজন লোকের কথোপকথন শোনা গেল কবরস্থানে। বোম ফেলে কি অবস্থা করেছে! কিছুদিন আগে কবর দেওয়া হয়েছে যে বাচ্চাগুলোকে, তাদের বডিগুলো আবার বেরিয়ে এসেছে। কার যে কোনটা কবর, হলক টলক সবই তো চুল হয়ে গেছে। একটা কাজ কর, বেশি করে মাটি খোঁড়, দুজন করে একসাথে গোড় দিয়ে দে। এইরকম ভাবে গোড় দিলে কোনো পাপ লাগবে না তো? কিছু হবে না। দেশের যা অবস্থা, কবর খুঁড়ে ফেলার আগেই বোম পড়ে মারা না যাই আমরা। এই যে বডিটা পড়ে আছে, ট্যাগ খোল পা থেকে। আরে ট্যাগ খোল বলছি।
লোকটার নামের ট্যাগ খুলে ফেলে ছুড়ে দিল অন্যদিকে। ট্যাগের নাম লেখা মারিয়াম। ওই যে একটা বাচ্চা ডেড বডি আছে, একসাথে করে দিয়ে দে, জায়গা কম লাগবে। দুটো বডি একটা কবরে রেখে দিল লোক দুটো। এক ঝলকে দেখলো বাচ্চাটা যে সাদা চাদরে মোড়া, সে চাদরের এক কোণে 3টে ছেঁড়া দাগ। এই নে, এই বডিটাও নিয়ে যা। বাচ্চা বডি এইমাত্র এলো। এই দেশেরই তো, দেখে নে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এখানেরই। নরপশুগুলো এই বাচ্চাটার উপর, ইস, 4 বছরের বাচ্চার উপরে এরকম কেউ করে? মাথাটা ফাটিয়ে মেরে দিয়েছে ভোগ করার পর। নে, সাদা চাদর জড়া, পবিত্র মন্ত্র পড়। তাদের বিড়বিড় করে পড়ে চলা মন্ত্রগুলো মিলিয়ে গেল বাতাসে। যে বাতাসে মিশে যায় অসংখ্য মানুষের হাহাকার আর্তনাদ, বোমের কালো ধোঁয়া, মানুষের দেহাংশ আর অনেক অনেক কষ্টের গল্প, যা ভয়ের, আতঙ্কের আর অলৌকিক। আজ আপনারা শুনলেন লেখিকা পৌলমী ঘোষের কলমে ছায়ার আড়ালে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর প্রতিবারের মতো এটাই বলার, ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্প জুজু সাবস্ক্রাইব করুন, যাতে নতুন কিছু গল্প আপনারা শুনতে পান এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন গপ্প জুজু।